সেগুলো সরকারের উচিত অবিলম্বে সেই আইনগুলো ভালো আইন দিয়ে ওনারা প্রতিস্থাপন করতে চেয়েছেন সেভাবেই করুন, কিন্তু বিচারক নিয়োগের ব্যাপারে যে আইনের যে কাঠামোটা তৈরি করা হয়েছিল সেটা অসম্ভব জরুরি। সুপ্রিম কোর্টের সচিবালয়কে প্রতিষ্ঠার জন্য যে কাজটা করা হয়েছিল দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের ফসল ছিল, সেটাও প্রতিস্থাপন করা জরুরি। সেইটা করবেন তারা নিশ্চয়ই, কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার প্রক্রিয়া আছে, যে বিচারক প্যানেল আছেন তারা আগেরটাই রয়ে গেছেন, এবং সেখানে আমরা আমাদের সময় থেকে যেটা চেষ্টা করেছি যে মূলত মানবতা বিরোধী অপরাধের বিচারটা নিষ্পন্ন করা, সেই কাজটা চলমান আছে। এখন বাকি প্রক্রিয়ার মধ্যে তারা কিভাবে অগ্রসর হবে না এটা আমি জানি না, কিন্তু যে বিচার প্রক্রিয়াগুলো চলমান রেখে এসেছি আমি, সেগুলো তো চলমান যেহেতু আছে, এবং সেখানে আমরা প্রায়োরিটি দিয়েছিলাম যারা মানবতা বিরোধী অপরাধের মধ্যে টপ কমান্ডার ছিলেন মূলত তাদের বিচার করা। কারণ 2024-এর যে মানবতা বিরোধী অপরাধ সেটা বাংলাদেশ জুড়ে হয়েছিল, হাজার হাজার আসামি কিন্তু এর মধ্যে সম্পৃক্ত। সব মানুষের বিচার করতে গেলে এটা অসম্ভব একটা কাজ হয়ে যেত, এবং সেটা দুনিয়ার ইতিহাসে কোনো জায়গায় এরকম লাখ লাখ মানুষের বা হাজার হাজার মানুষের বিচার করা সম্ভব হয়নি। সেই জায়গাতে আমাদের আইনে কিন্তু সেই সুযোগটা দেওয়া হয়েছিল যে আপনি যদি এখান থেকে সুপিরিয়র কমান্ডারদের বিচারটা করেন তাহলে মূলত অপরাধের বিচারটা সম্পন্ন করা যায়। এর সাথে যারা অন দি গ্রাউন্ডে সবচাইতে বেশি নিষ্ঠুরতার সাথে সম্পৃক্ত ছিল তাদের বিচারটা করা, এবং বাকি যারা অফিসিয়াল পজিশনের কারণে সম্পৃক্ত ছিলেন তাদের ব্যাপারে রাষ্ট্রকে আসলে রিকনসিলিয়েশনের একটা দিকে যাওয়ার যে বিষয়টা আছে সেই দিকেই যেতে হবে। সেই দিক থেকে আমরা বেছে বেছে মামলাটা করেছিলাম। যারা একদম কমান্ডিং জায়গায় ছিলেন তাদেরকে আসামি করে বিচার প্রক্রিয়াটা শুরু হয়েছে। প্রধান যিনি কমান্ডার ছিলেন, যার জন্য এত অপরাধ, সেই শেখ হাসিনার বিচার সম্পন্ন হয়েছে, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তার যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। যিনি আইজিপি ছিলেন তাকেও সাজা দেওয়া হয়েছে, কিন্তু তিনি যেহেতু নিজে থেকেই রাষ্ট্রকে এই অপরাধের তথ্য উদ্ঘাটনের ব্যাপারে সাহায্য করেছেন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন অনুযায়ী এই সুযোগটা আছে, সেজন্য তাকে লেসার পানিশমেন্ট দেওয়া হয়েছে। কিন্তু তিনি এই অপরাধের সমস্ত সূত্র, সমস্ত যে বিস্তৃতি কোথা থেকে কমান্ড আসতো এই জিনিসগুলো উদ্ঘাটন করেছেন। সেভাবে এই বিচার প্রক্রিয়াটা ওইখানে সম্পন্ন হয়েছে, এবং বাকি যারা মন্ত্রী পরিষদের সদস্য যারা এগুলো করেছেন, পুলিশের মধ্যে সবচাইতে যারা নটোরিয়াস অফিসার ছিল, যারা গণহত্যার সাথে সম্পৃক্ত, যারা গুম, ক্রসফায়ার এগুলোর সাথে জড়িত, তাদেরকে আসামি করে বিচার প্রক্রিয়া চলমান আছে। সুতরাং এটা চলমান যতটুকু আছে এটা ব্যাপারে তো কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই। এগুলো বিচারের ঐতিহাসিক প্রয়োজনেই এগুলো করা হচ্ছে। পরবর্তী যদি অন্য কোনো বিচার এখানে আসে সেগুলোর ব্যাপারে সরকার সিদ্ধান্ত নেবেন তারা কিভাবে করবেন এটাকে। আপনি যে সময়টুকু ছিলেন এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি মামলার রায়ও হয়েছে। এগুলো নিয়ে হয়তো আপনাদের এন্ড থেকে সমালোচনা না থাকলেও রাজনৈতিক জায়গা থেকে সমালোচনা রয়েছে, বা যে আসামিরা পলাতক তাদেরকেই সর্বোচ্চ সাজা দেওয়া হয়েছে, কিন্তু যারা গ্রেপ্তার রয়েছেন তাদের সাজার জায়গাটা তাদের তুলনায় অনেক কম ছিল। এই জায়গায় কি আপনাদের তদন্তের জায়গায় বা যুক্তিতর্কের জায়গায় কোনো ব্যর্থতা রয়েছে? না, এটার কারণটা হচ্ছে, দেখুন, যারা পালিয়ে গেছে তারা হচ্ছে সুপ্রিম কমান্ডার্স, শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইজিপি অ্যারেস্টেড আছেন, বাকি যারা ঊর্ধ্বতন কর্মকর্তা। চরম সাজাটা হবে যিনি প্রধান কমান্ডার তার। গ্রাউন্ডে যারা কনস্টেবল লেভেলে একদম নিম্ন পদস্থ অফিসার যারা একদম বর্ডার ফলো করেছেন তাদের ক্ষেত্রে লেসার পানিশমেন্ট হবে, এটাই স্বাভাবিক। বাস্তবতা হচ্ছে যারা টপ কমান্ডার, 5ই আগস্টের পরে যখন বাংলাদেশে কোনো পুলিশ বাহিনী ছিল না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলে আসলে প্রাতিষ্ঠানিকভাবে কিছুই ছিল না, সবগুলো থানা বন্ধ হয়ে গিয়েছিল, পুলিশ পালিয়ে গিয়েছিল, সেই সময় গণহারে এইসব প্রধান অপরাধীরা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। সুতরাং পালিয়ে যাওয়াদেরকে যেহেতু গ্রেপ্তার করা যায়নি, কিন্তু তাদের যেটা প্রাপ্য সাজা সেটা তো দিতে হবে, সেটা দেওয়া হয়েছে। কিন্তু লেসার পানিশমেন্ট যাদেরকে দেওয়া হয়েছে তারা অধিকাংশই পালিয়ে যেতে পারেনি বা যায়নি, কিন্তু তারা ঘটনাস্থলে ছিল, তারা গুলি করেছে, যেগুলো ভিডিও ফুটেজে অন্যান্য তথ্য প্রমাণে আইডেন্টিফাইড হয়েছে। বিশেষ করে চানখারপুলের মামলায় আপনি বলতে পারেন যে এখানে আদালত যে দৃষ্টিভঙ্গিটা নিয়েছিলেন যে যেহেতু এরা নিম্নপদস্থ পুলিশ, তারা যেহেতু হুকুম অনুযায়ী কাজ করেছেন, যদিও হুকুম অনুযায়ী কাজ করাটা কোনো এক্সকিউজ হতে পারে না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন অনুযায়ী, কিন্তু তাদের ব্যাপারে তারা লিনিয়েন্ট ভিউ নিয়েছেন, কম সাজা দিয়েছেন। এই কম সাজাটা উপস্থিত থাকা বা অনুপস্থিত থাকার কারণে নয়, এটা তাদের অপরাধের গ্র্যাভিটি অনুযায়ী, তাদের পজিশন অনুযায়ী কিন্তু এটা দেওয়া হয়েছে। যদিও এই সাজাতে প্রসিকিউশন, আমি যখন ছিলাম, প্রসিকিউশন এটাতে সন্তুষ্ট হয়নি, ফলে এর বিরুদ্ধে কিন্তু সুপ্রিম কোর্টে আপিল দায়ের করা হয়েছে আমার সময়েই। সুপ্রিম কোর্ট নিশ্চয়ই ডিসাইড করবেন, কিন্তু তাদের যে অপরাধ, কতটুকু সম্পৃক্ততা, কতটুকু দায়,
এটা তদন্তে উদ্ঘাটিত হয়েছে, সেটা আদালতেও সাক্ষ্য প্রমাণের মাধ্যমে উপস্থাপিত হয়েছে। কিন্তু সেটাকে কতটুকু সাজা দেয়া হবে না হবে এই সিদ্ধান্ত নিয়েছেন আদালত। এখানে প্রসিকিউশনের কিছু করার ছিল না। তারপর প্রসিকিউশনের কিছু করার না থাকলেও ধরেন জনগণের ভিতরে একটা পারসেপশন তৈরি হয়। ধরেন গ্রামে প্রচুর লোডশেডিং হয়, এখন যদি মন্ত্রী বলে যে গ্রামে লোডশেডিং নাই, এটা মানুষের জন্য হাস্যকর হয়ে যায়। তো আপনারা সবকিছু তদন্ত করে দেখলেন, আমরা সবাই দেখলাম, যিনি গুলি করলেন, যার গুলিতে মানুষজন মারা গেল, তারই সাজা কম হলো। সেই ক্ষেত্রে তো আপনাদেরকে প্রশ্নবিদ্ধ করাই যায়। এই প্রশ্ন আমাদেরকে করে লাভ হবে না, কারণ হচ্ছে যে আমরা যদি সে যে গুলি করেছে তার গুলি করার দৃশ্যটা যদি আদালতে উপস্থাপন না করতাম, তাহলে সেটা প্রসিকিউশনের ব্যর্থতা হতো। আমরা কিন্তু আদালতে তার ভিডিও ফুটেজ, সে কোথা থেকে গুলি এনেছে, কিভাবে কি করেছে, সব কিছু উপস্থাপন করেছি। এখন উপস্থাপনের পরে যুক্তিতর্ক আমরা বলেছি তার সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। কিন্তু আদালত যদি মনে করে যে এই লোকটার সমস্ত তথ্য থাকা সত্ত্বেও তার পজিশনের কারণে আমি তাকে লেসার পানিশমেন্ট দেবো, এটা প্রসিকিউশনের ব্যর্থতা নয়, এটা আদালতের সিদ্ধান্তের ব্যাপার। আদালত এটা রাইট ডিসিশন নিয়েছেন কি নেননি সেটা পরীক্ষা হবে সুপ্রিম কোর্টে। সেই কারণে আমরা কিন্তু সুপ্রিম কোর্টে আপিলটা দায়ের করেছি। প্রসিকিউশনের অথবা তদন্ত সংস্থার এখানে কোনো ঘাটতি নেই, কারণ যা উপস্থাপন করার প্রয়োজন ছিল তা উপস্থাপিত হয়েছে। উপস্থাপিত তথ্যের ভিত্তিতে তার মৃত্যুদণ্ড হওয়া সম্ভব। কিন্তু আদালত যদি মনে করেন যে তথ্য প্রমাণের ঘাটতি নাই, বাট তার অফিসিয়াল পজিশনের কারণে আমরা তাকে লেসার পানিশমেন্ট দিলাম, সেই ব্যাপারটা আসলে প্রসিকিউশনের ঘাড়ে চাপবে না। 24-এর এই আন্দোলনের আগেও আমরা প্রচুর রাজনৈতিক হত্যাকাণ্ড দেখেছি, রাজনৈতিক গুমের শিকার হতে দেখেছি অনেকে ফিরে এসেছে, অনেকে ফিরে আসতে পারেনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও আপনাদের কাছে অনেকগুলো কেস স্টাডি রয়েছে, যেগুলো আপনারা দেখেছেন, বা তদন্ত যেগুলো এসেছে, আপনি চিফ প্রসিকিউটর হিসেবে নিশ্চয়ই সেগুলো জানেন। আমরা একটু শুনতে চাই কেমন ছিল সেই সময়গুলো, বা আসামিদের জীবনেই বা কী ঘটেছে, কতটুকু আপনারা পেয়েছেন বা কতটুকুই জনগণকে জানাতে পারছেন। দেখুন, 17 বছরে যে মানবতা বিরোধী অপরাধ, বিশেষ করে গুম, ক্রসফায়ার এবং বিচার বহির্ভূত যে হত্যাকাণ্ড, এটা মহাকাব্যিক। একটা টকশোতে এই কাহিনীর সব কিছু বলা সম্ভব নয়। গুমের যে ভয়াবহতাটা ছিল, আমি আমার কাছে আফসোস লাগে যে বাংলাদেশের মিডিয়া এটাকে সঠিকভাবে কিন্তু এখন পর্যন্ত উপস্থাপন করতে পারেনি। এটার যে ব্যাপ্তি, এটার যে গভীরতা, এটার যে বিষাদ সিন্ধু সম এর যে শোক ও গাথা, সেগুলো উঠে আসেনি। দেখুন, গুম বিষয়ক যে কমিশন ছিল সেখানে হাজার হাজার অভিযোগ জমা পড়েছিল এবং তারা হাজার হাজার সাক্ষী নিয়েছেন। যারা ভিকটিম তাদের বক্তব্য যেমন নিয়েছেন, ফিরে আসা ভিকটিমদের তাদের পরিবারবর্গের সাক্ষ্য নিয়েছেন, তেমনি যে সমস্ত অফিসারদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে এবং যে সমস্ত সংস্থা এই অপরাধগুলোর সাথে সম্পৃক্ত ছিল তাদের ব্যাপারে ব্যাপকভাবে তারা জবানবন্দি নিয়েছেন এবং সেখান থেকে তারা তথ্য উদ্ঘাটন করেছেন। 3টা রিপোর্ট তারা দিয়েছেন, প্রথম অন্তর্বর্তীকালীন রিপোর্ট, দ্বিতীয় অন্তর্বর্তীকালীন রিপোর্ট এবং চূড়ান্ত রিপোর্ট। এই 3টা রিপোর্টে তারা কিন্তু এই গুমের ভয়াবহতা ভালোভাবে তুলে ধরেছেন, কিন্তু সেটা মিডিয়াতে রিফ্লেক্টেড হয়নি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ওই হাজার হাজার অভিযোগের মধ্য থেকে কয়েকশো অভিযোগের ব্যাপারে তদন্ত রিপোর্ট দিয়েছে এবং সেগুলোর বিচার, 3টা মামলার বিচার চলছে। এখানে অনেক ভিকটিম এবং অনেক আসামি রয়েছে। এখানে আমরা যেটা দেখেছি যে এই গুমের বিষয়ে, গুমটা একটা সিস্টেমে পরিণত করা হয়েছিল, পদ্ধতিগতভাবে এটা করা হতো। প্রধান নির্দেশ আসতো শেখ হাসিনার কাছ থেকে, যে তার নির্দেশ ছিল যারাই রাজনীতিতে তার জন্য হুমকি হয়ে উঠবে অথবা কথা বলে তার সরকারকে বিব্রত করবে, সেরকম লোকদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য। সেই নির্দেশটা তিনি দিতেন তার প্রধান যে নিরাপত্তা উপদেষ্টা ছিল, সামরিক উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকী, তাকে দিতেন। এবং তারিক আহমেদ সিদ্দিকী যেহেতু নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, তিনি বিভিন্ন বাহিনীর উপর তার কর্তৃত্ব ছিল, বিশেষ করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, পুলিশের বিভিন্ন সংস্থা এবং টু সাম এক্সটেন্ট ডিজিএফআইয়ের কিছু কিছু ক্ষেত্রে। এই সমস্ত জায়গায় তার নির্দেশে এই মানুষগুলোকে প্রথমে মনিটর করা হতো। মোবাইল এনটিএমসি বলে যে প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠা করা হয়েছিল, এটা আগে এনএমসি নাম ছিল, সেটার তত্ত্বাবধানে জিয়াউল হাসানের প্রধান ভূমিকা ছিল। উনি যখন র্যাব ইন্টেলিজেন্সের ডাইরেক্টর ছিলেন সেই সময় থেকে। তো প্রথম যেটা করা হতো যে মনিটর করা হতো, যে এই যাকে গ্রেপ্তার করা হবে বা যাকে গুম করা হবে তাকে মনিটর করে আইডেন্টিফাই করা হতো কোন সময়টায় তাকে পিক আপ করাটা সহজ। তারপরে একটা পিক আপ টিম যেত, এই পিক আপ টিম সাদা পোশাকে যেত। এই পিক আপ টিম কখনো র্যাব, কখনো ডিবি, কখনো এনএসআই, কখনো ডিজিএফআই, বিভিন্ন ইউনিটের লোকেরা কিন্তু তাদেরকে কিডন্যাপটা করতো এবং করেই রাস্তার থেকে হোক বাসার থেকে হোক এত দ্রুততার সাথে তাকে তুলে নেওয়া হতো যে রাস্তায় যদি পাশে কেউ থাকতো সে আসলে বুঝতে পারতো না যে এখানে কী হয়ে গেল কয়েক সেকেন্ডের ব্যবধানে। তাকে উঠিয়ে নিয়ে মাইক্রোবাসে তোলার পরেই প্রথমে যেটা হতো, তাকে হাত পা বেঁধে ফেলা হতো, চোখ বেঁধে ফেলা হতো। যে সমস্ত আসামিকে হত্যা করা হতো, আমরা যেগুলো প্রমাণ পেয়েছি যে অনেক ক্ষেত্রেই গাড়ির ভেতরেই হাতুড়ি, বড় লোহার হাতুড়ি থাকতো, মাথায় আঘাত করে তাকে
মেরে ফেলা হতো। আর যদি সেভাবে না মারা হতো তাহলে তাকে ইনজেকশন দেওয়া হতো, অ্যানেস্থেশিয়া জাতীয় ইনজেকশন, চেতনানাশক। কখনো ফুল অজ্ঞান করে ওখানে মেরে ফেলা হতো, অথবা হালকা অ্যানেস্থেশিয়া দিয়ে তাকে অজ্ঞান করে তারপরে তাকে ডিটেনশন সেন্টারগুলোতে নেওয়া হতো, সেখানে জিজ্ঞাসাবাদ করা, টর্চার করা, পরবর্তী পদক্ষেপ নেওয়া হতো। কখনো কখনো গাড়িতে তুলেই ব্যাটারি চালিত ইলেকট্রোকিউট করার যন্ত্র ছিল, তাকে তারা বলস মেশিন বলতো, সেইটা ভিকটিমদের যৌনাঙ্গে ক্লিপ দিয়ে বিদ্যুতায়িত করে এই মেশিনটা স্টার্ট করা হতো। ফলে এই বিদ্যুতায়িত করার কাজটা গাড়ির মধ্যেই শুরু হতো। এরপরে তাকে বিভিন্ন শহরের বিভিন্ন অংশে ঘুরিয়ে ফিরিয়ে তাদের সেন্টারে নিয়ে যেত, যাতে সে বুঝতে না পারে যে আসলে কোথায় তাকে আনা হয়েছে। সেখানে নিয়ে গিয়ে যে রুমে তাকে রাখা হতো, দেখা গেলো সেখানে 8 বছর তাকে বেঁধে রাখা হয়েছে। এবং সেখানে বেঁধে রাখার যে বিষয়টা, ভিকটিমদের জবানবন্দি যারা কোর্টে দিয়েছেন তাদের জবানবন্দি যদি আপনি ফলো করেন, যে একটা কোনো রকম ভেন্টিলেশনের ব্যবস্থা ছাড়া একটা রুম, যেটার ছাদ দেয়াল সব কিছুই হয়তো কালো রং করা, সেখানেও আবার হাত পা বেঁধে রাখতো, চোখ বেঁধে রাখতো। খাবারের প্রয়োজন হলে খাবারের টাইম এসে তারা দরজার নিচ দিয়ে তাকে খাবার দিত। তারপরে চিকিৎসার প্রয়োজন হলে ওখানেই ডাক্তারকে আনা হতো, কোনো দিন বাইরে বের করা হতো না। দিন না রাত বোঝা যেত না, বলা হতো না, তারিখ বলা হতো না, দিন বলা হতো না, কোথায় আছে সেটা বলা হতো না। আবার জিজ্ঞাসাবাদের জন্য টর্চার রুম ছিল, সেখানে ডেডিকেটেড টর্চার রুমে সেখানে ইলেকট্রোকিউট করার মতো ব্যবস্থা ছিল, ঝুলিয়ে মারা হতো। তারপরে হাত পায়ের নখ তুলে ফেলার ব্যবস্থা ছিল, দেয়ালে উল্টো করে ঝুলানো হতো। আবার দেয়ালের মধ্যে বীভৎস ছবি টাঙিয়ে রাখা হতো, যে পেট কেটে ফেলা হয়েছে, নাড়িভুড়ি বের করে ফেলা হয়েছে, চোখ তুলে ফেলা হয়েছে, এরকম বীভৎস ছবি দেখে তাদের ভয় দেখানো হতো যে যদি তোমরা কথা আমাদের শেখানো জবানবন্দি না দাও, তোমাদেরকে এই একই পরিণতি বহন করতে হবে।